आप 12129 आज़ाद हिंद एक्सप्रेस 1 नंबर प्लेटफॉर्म पे आ रही है। যাক, শেষ অবধি ট্রেনটা পুনে এসে পৌঁছেছে। আজাদ হিন্দ এক্সপ্রেস। হাওড়া থেকে পুনে আসার এই রেগুলার ট্রেনটা সর্বদা কোনো না কোনো কারণে লেট করবেই। তবে আমারও একটা ভুল হয়েছিল। বাড়ি থেকেই যদি একবার ট্রেনটার স্টেটাস দেখে আসতাম, তাহলে এতক্ষণ ধরে ভ্রাম্যমান গরুর মতো স্টেশন চত্বরে ঘুরে বেড়াতে হতো না। সেই সকাল 7টায় এসে বসে রয়েছি, এখন বাজে পাক্কা 9টা। আমি সুব্রত চৌধুরী, পেশায় সফটওয়্যার প্রফেশনাল। চাকরি সূত্রে ভারতের বিভিন্ন শহর ঘুরে ঘুরে শেষ অবধি পুনেতে আসি আজ থেকে 3 বছর আগে স্ত্রীকে নিয়ে। পৈতৃক বাড়ি কলকাতার দমদমে। পুনেতে এসেই চাকরি বদলে ফেললাম, কারণ পুনেতে সার্ভাইভ করার জন্য অনেক টাকার দরকার পড়ে। আইটি প্রফেশনে চাকরি পরিবর্তন না করলে সেই অর্থে উপার্জন বাড়ে না। এখানে গত 3 বছরে নিজেদের জীবন অনেকটাই গুছিয়ে নিতে পেরেছি আমরা। একটা ছোট রো হাউস কিনেছি, নতুন গাড়িও কিনেছি। কিন্তু যে জিনিসটা আমাদের জীবনে একটা বড় পরিবর্তন এনেছে, তা হলো আমাদের আসন্ন সন্তান। 3 মাস আগেই আমার স্ত্রী নবনীতা বুঝতে পারে যে সে প্রেগনেন্ট। আমাদের খুশির অন্ত ছিল না। তারপর থেকেই নবনীতাকে দেখে দেখে রাখা, খাবার দাবারের খেয়াল রাখা সব আমিই করি। নবনীতার মা আসতে চেয়েছিলেন মেয়েকে দেখার জন্য, আর সত্যি বলতে এই সময়টাতে সব মেয়েরাই তাদের মাকেই পাশে চায়। কিন্তু ওনার শরীরটা খারাপ থাকায় উনি আসতে পারছেন না। কিন্তু নবনীতার জন্য অন্য কোনো মহিলার সাহায্য তো দরকার পড়বেই। তাই আমি কলকাতা থেকে বাবা আর পিসিকে ডাকিয়ে নিলাম। আজ এই ট্রেনেই ওদের আসার কথা। সেই কারণেই সকাল থেকে স্টেশন চত্বরে পড়ে থাকা। ওই তো ট্রেন ঢুকছে, অ্যাট লাস্ট। ওফ, শুভু কত ছোট ছিল, সেই ছোটবেলা থেকে দেখে আসছি। এখন পুনের মতো জায়গায় এসে কাজ করছে, বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, আবার বাবাও হতে চলেছে। রাতে খাবার টেবিলে খেতে খেতে পিসি বলতে লাগলো। বাবাও দেখলাম পিসির সাথে একমত। ছোটবেলা থেকে অবশ্য বাবাকে পিসির বিরুদ্ধে কখনোই যেতে দেখিনি। যবে থেকে আমার জ্ঞান হয়েছে তবে থেকেই পিসিকে আমাদের বাড়িতে দেখছি। পিসি নাকি বিয়ে থা করেননি। তার কারণ আমি অবশ্য কোনোদিন জানতে চাইনি। আমার সাথে পিসির সম্পর্ক যে খুব একটা ভালো তা নয়। তবে 10-12 বছর আগে মা মারা যাওয়ার পর থেকে আমাদের মোটামুটি দেখাশোনা পিসিই করত। বাড়িতে আসার পর থেকেই পিসি নবনীতার সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে। নবনীতাকে সময় সময় সবকিছু খাওয়ানো, ফলের রস করে খাওয়ানো, গল্প করা, একসাথে টিভি দেখা সবই করতে লাগলো। আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। খাওয়া দাওয়া শেষ করে উঠতে উঠতে রাত 11:30 বেজে গেল। আমাদের বাড়ির চারপাশটা নিস্তব্ধ, নিঝুম হয়ে এসেছে। পাহাড়ে ঘেরা পরিবেশের মাঝে আমাদের ছোট রো হাউসটা বিরাজ করছে। বাড়িটা যেহেতু অফিস এরিয়ার থেকে একটু দূরে অবস্থিত, তাই রাত হলেই গাড়ির চাপ আর লোকজন দুই কম হয়ে যায়। নেমে আসে এক অদ্ভুত নিস্তব্ধতা। বাড়ির পেছন দিকের দরজা দিয়ে বেরিয়ে গেলে একটি ছোট্ট জনপদ পড়ে, যেখানে স্থানীয় প্রজাতি বানজারাদের বসবাস। আর সেই জনপদ শেষ হলেই দিগন্ত বিস্তৃত জঙ্গল, যা শুরু হয়ে ধীরে ধীরে পাহাড় বেয়ে উপরের দিকে উঠে গেছে। শোনা যায় সেই জঙ্গলের মধ্যেই কোনো এক অজানা প্রান্তে একটা পুরনো শ্মশান আছে নাকি। মিথ্যে বলবো না, রাতের বেলা কখনো কখনো সেই জঙ্গলের দিকে তাকিয়ে বুকটা ছ্যাঁত করে ওঠে। এই সমস্ত কিছু ভাবতে ভাবতে চোখটা ঘুমে ঢুলে পড়ছে আমার। পাশে দেখলাম নবনীতা তখন ঘুমের দেশে। আমিও ঘুমের তোড়জোড় করতে লাগলাম, কিন্তু
কতক্ষণ? পাশে রাখা মোবাইল ফোনের আলোটা আমার চোখে পড়তেই ঘুমটা আলগা হয়ে গেল। ঘুম জড়ানো চোখে একবার মোবাইলটা দেখতেই আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। সেই ইনকামিং কলটা আবার এসেছে। কোনো নাম্বার ফুটেও উঠছে না ফোনে যথারীতি। দূরের শ্মশানের মধ্যে থেকে একটা কুকুরের ডাক ভেসে এলো। একটা ঠান্ডা হাওয়া জানলা দিয়ে ঢুকছে। এই ফোন কলটা আবার এসেছে। যতক্ষণ না তুলবো ফোনটা বাজতেই থাকবে। ঘড়িটা দেখলাম, রাত 3:15। হ্যাঁ, ঠিক এই সময়টাতেই ফোনটা আসে। যতবার আজ অব্দি ফোনটা এসেছে ঠিক এই সময়টাতেই এসেছে। না, এখানে ফোনটা ধরবো না, নবনীতা জেগে যেতে পারে। তাই হল ঘরে গিয়ে ফোনটা ধরলাম। হ্যালো, কে বলছেন? কে আপনি? কেন এত রাতে ফোন করে বিরক্ত করছেন? হ্যালো হ্যালো। এবার কিন্তু একটা মিহি শব্দ ফোনের ওপার থেকে আমার কানে আসতে লাগলো। স্পষ্ট কিছু না, কিন্তু কথাগুলো কেমন যেন হাওয়ায় ভেসে আসছে। কি যে বলছে কিছু বুঝলাম না আমি। ওপার থেকে ফোনটা একসময় কেটে গেল। প্রতিবার ঠিক এইটুকু সময়ের জন্যই ফোনটা আসে। 3 মিনিট 15 সেকেন্ড। একটা মেঘ গর্জে উঠল। হালকা বৃষ্টি শুরু হলো। দূরের গাছগুলো ঝোড়ো হাওয়ার তালের সঙ্গে মাথা দোলাতে লাগলো। আমি গিয়ে শুয়ে পড়লাম আবার নবনীতার পাশে। কিন্তু ঘুম এলো না। এরকম একটা ফোন কল এত রাতে পেলে কার আর ঘুম আসে? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। প্রতিবারের মতো এবারও আমি নবনীতাকে কিচ্ছু বলবো না। ওর এই সময়টায় যত কম স্ট্রেস হয় ততই ভালো। কেটে গেছে বেশ কয়েকটা দিন। এক সন্ধ্যায়, তা আপনি কত বছর হলো এখানে আছেন? চায়ের কাপে একটা চুমুক দিতে দিতে প্রশ্নটা করলো বাবা টেবিলের উল্টো দিকে বসে থাকা ভদ্রলোকের উদ্দেশ্যে। তা প্রায় 25 বছর হবে। কলকাতাতেই প্র্যাকটিস করতাম আমি। তারপরে ভালো একটা হসপিটালে সুযোগ পেয়ে যাই আর বম্বে চলে আসি। আর তারপরেই শেষ 15 বছর পুনেতেই। তো ডাক্তারবাবু, আপনি শহর ছেড়ে গ্রামে কেন পড়ে আছেন? মানে এটা তো একটু পুনের আউটস্কার্ট, না? তাই বলছিলাম। প্রথমে আমি শিবাজীনগরের ওই দিকেই থাকতাম। তখন ভিড়ভাড়টা কম ছিল। এখন পুনে শহর ঘিঞ্জি হয়ে গেছে, তাই বাইরেই থাকতে ভালো লাগে। এই যে সন্ধেবেলা ফ্রেশ হাওয়াটা পাচ্ছি এখান থেকে 10 কিলোমিটার গেলেই এই হাওয়া গায়েব। আর তাছাড়া এখানকার গ্রামের লোকজনকেও একটু সাহায্য করে দিতে পারি। রোগ ফোগের তো আর অভাব নেই, কি বলেন? পুনেতে ওনার দুটো বাড়ি আছে। ওই দুটো ভাড়া দিয়ে তিনি এখানে থাকেন। আর কাছাকাছি উনি আছেন বলেই আমাদের আড্ডা মারার লোকের অভাব হয় না। তো বীরেশ্বরবাবু, কতদিনের জন্য আপনি আছেন? তা ধরে নিন 1 মাস তো আছি। আরে এই শুভু, তোর পিসি আর বৌমাকে ডেকে নিয়ে আয় না। কি যে করছে এতক্ষণ ধরে কে জানে। বাবার কথা মতো বাড়ির ভেতরে যাওয়ার জন্য উঠলাম আমি। বাবা আর ডাক্তারবাবু গল্প করতে লাগলেন। ভেতরে ঢুকতে গিয়েই দেখি নবনীতা আর পিসি কিছু স্ন্যাক্সের প্লেট হাতে নিয়ে বেরিয়ে আসছে। ডাক্তারবাবু, ইনি হলেন আমার পিসি সুজাতা চৌধুরী। আর পিসি, ইনি ডাক্তার সুকোমল হাজরা। এইবার একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম। পিসি আর সুকোমলবাবু যখন নমস্কার বিনিময় করলেন, সুকোমলবাবু এক অদ্ভুত দৃষ্টিতে পিসির দিকে তাকিয়েছিলেন। দৃষ্টিটার মধ্যে কি যেন একটা ব্যাপার ছিল, আমি বলে বোঝাতে পারবো না। আকাশে ততক্ষণে আবার মেঘের ঘনঘটা দেখা যাচ্ছে।
পাহাড়ি এলাকা বলে হাওয়ার বেগ অত্যন্ত বেশি। তার সঙ্গে শোঁ শোঁ শব্দে হাওয়া বইতে শুরু করল। মেঘের গুরুগম্ভীর গর্জনে সুকমল বাবুর চটকা ভাঙল। সবাই আবার গল্পে মন দিলেও আমার কিন্তু শুধু মনে হতে লাগলো যেন বড় সড়ো কোনো নাটকের জন্য মঞ্চ তৈরি হচ্ছে। রাত 9টার দিকে সুকমল বাবু আমাদের সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লেন, কারণ বৃষ্টির বেগ বেশ বেড়েছে। এখানে এমনিতেই রাত 9টা বাজলেই আশপাশের পরিবেশ নিস্তব্ধতার মোড়কে আবদ্ধ হয়ে যায়। তার উপর বর্ষাকালের প্রথম দিক, দুর্ঘটনা এড়ানোর জন্য রাস্তার লাইটগুলো বন্ধ রাখা হয়। তাই তিনি আগে আগেই বেরিয়ে পড়লেন। ওনাকে বিদায় দেওয়ার পরে নবনীতাকে পিসি ধরে ধরে নিয়ে যেতে লাগলো। আমি আর বাবা প্লেটগুলো গুছিয়ে নিয়ে বাড়ির ভেতর যেতে লাগলাম। ঠিক এই সময় বাবা একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করলো। আচ্ছা শুভু, বলছি আশেপাশে কোনো বস্তি আছে নাকি রে, বা কোনো বাড়িটারি আছে? না, কেন বলো তো? না, আজ সকালে জানিস আমি একটা বাচ্চা মেয়েকে ঘরের মধ্যে ঘুরতে দেখেছি। আমি তো ভাবলাম আশেপাশের বস্তি থেকে এসেছে হয়তো। আমি তো অবাক। আমার বাড়ির আশেপাশে অন্য কোনো বাড়িই নেই, জনমানুষ তো নেই। মেয়ে আসবে কোথা থেকে? ভুল দেখেছ হয়তো, বয়স হয়েছে তোমার। বাবা হয়তো প্রতিবাদ করতে যাচ্ছিল, কিন্তু কিছু অজানা কারণে বাবা মাথা চুলকোতে চুলকোতে এগিয়ে গেল। বাবার এই অদ্ভুত মন্তব্যের যে কি কারণ তা আমার বোধগম্য হলো না। রাত তখন ঠিক কটা বাজে বলতে পারবো না। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, কোথাও কোনো শব্দ নেই। পাতার ওপর বৃষ্টির জল পড়ার শব্দ শুধু শোনা যাচ্ছে। কালো অন্ধকার পারিপার্শ্বিক পরিবেশকে ঘিরে রেখেছে। পাশ ফিরে দেখলাম নবনীতা শান্ত হয়ে ঘুমোচ্ছে। ওর পেটে হাত বুলিয়ে দিলাম। চোখটা ঘুমে আটকে আসছে। হঠাৎ মনে হলো কোথা থেকে যেন একটা গুনগুন শব্দ ভেসে আসছে। না, ঠিক গুনগুন গান না, যেন কেউ কোনো মন্ত্র বারবার একই সুরে উচ্চারণ করে যাচ্ছে। সেই মন্ত্র যেন সম্মোহনী। এবার তার সঙ্গে যোগ হলো এক অদ্ভুত মিষ্টি গন্ধ। ঘরের জানলা দিয়ে ধোঁয়ার কুণ্ডলি ঢুকছে ঘরে। অনুমান করলাম এই মিষ্টি গন্ধ সেই ধোঁয়ার কুণ্ডলি থেকেই আসছে। আমার চোখ শুধু ঘুমে আটকেই আসছে না, আমি যেন মোহাচ্ছন্ন হয়ে পড়ে নিজের জ্ঞানটুকুও হারাচ্ছি। বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে আমার সাথে। হঠাৎ দেখলাম আমাদের ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি সেই দরজার ওপারেই দাঁড়িয়ে। পুরোপুরি জ্ঞান হারানোর আগে আমি শুধু দেখতে পারলাম এক জটাধারী নগ্ন ছায়ামূর্তি দরজার ওপারে দাঁড়িয়ে আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি তখন এতটাই শক্তিহীন হয়ে পড়েছি যে ভয় পেলেও গলা দিয়ে আওয়াজ বেরোলো না আমার। নবনীতাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ঠিক এই সময় আমার ফোনটা বেজে উঠল। সেই ফোন কলটা নামহীন কলারের ফোন। সময় তখন
রাত 3:15। ঘুম ভাঙতে অনেক দেরি হলো আমার। জানলা দিয়ে চড়া রোদ ঘরের মেঝেতে তেরছাভাবে পড়েছে। নাকে একটা গন্ধ এলো। খুলি পোড়ানো হলে শুনেছিলাম এরকম গন্ধ বেরোয়। আগে কিন্তু জঙ্গলের ভেতরে শ্মশান থেকে গন্ধ আসতো না। হয়তো আজকাল হাওয়ার বেগ এদিকেই। পাশ ফিরে দেখি নবনীতা তখনও শুয়ে আছে। সাধারণত ও এই সময় শুয়ে থাকে না, হয়তো শরীরটা আজ দুর্বল হয়েছে। কাল রাতের সেই অদ্ভুত দর্শন ছায়ামূর্তির কথা মনে পড়ল, কিন্তু এখন কোথাও কোনো চিহ্ন নেই তার। নিজের মনে মনেই হাসলাম। পাহাড়ে ঘেরা জায়গায় থেকে থেকে এই সমস্ত স্বপ্ন মাথায় ঘুরছে। ঠিকই তো, এখানে ওরকম জটাধারী কোনো ব্যক্তি আসবে কোথা থেকে? যাক, এসব নিয়ে আর না ভেবে নামলাম বিছানা থেকে। অফিসের জন্য তৈরি হতে হবে। হলঘরে গিয়ে দেখি বাবা আর পিসি দুজনেই চিন্তাগ্রস্ত মুখে বসে রয়েছে। কি হয়েছে? এরকম মুখ করে কেন বসে আছো? পিসি একবার আমার দিকে তাকিয়ে দেখল, আমায় ইশারায় বসতে বলে বলল, তোকে কিভাবে কথাটা জিজ্ঞেস করব জানি না শুভু। ব্যাপার কি বলো তো পিসি? ইয়ে মানে তোর বউ কি প্রায়শই বাড়ি থেকে বেরিয়ে যায় রাতে? প্রশ্নটা শুনে একদিকে যেমন ভয় লাগলো তেমন রাগও হলো। একটু রেগেই বললাম, বলতে চাও কি তুমি? শোন, তখন রাত ঠিক কটা আমি জানি না, হল ঘরে একটা পায়ের শব্দ শুনতে পেয়েছিলাম। ঘুমটা ভেঙে যায়। আমি হল ঘরে গিয়ে দেখি পেছনের দরজাটা খোলা, আর নবনীতা খালি পায়ে বেরিয়ে যাচ্ছে অন্ধকারের মধ্যে। আমি দুবার ডাকও দিলাম, কিন্তু ও শুনল না। আমার আর সাহস হয়নি ওর পিছু নেওয়ার। যা অন্ধকার বাইরে। কি বলছো কি? আমায় ডাকনি কেন? ডাকিনি আবার? মরার মতো ঘুমোচ্ছিলি যেন জ্ঞান নেই। আর একটা কথা, কি? ওর মাথায় মনে হয় একটা জটা দেখেছিলাম আমি। জটা? সঙ্গে সঙ্গে আবার মনে পড়ে গেল কাল রাতে দেখা সেই জটাধারী সাধুর কথা। ওর মাথায় জটা? মানে মানে কি রকম জটা? পিসি এপাশ ওপাশ দেখে নিয়ে একটু নিচু স্বরে বলল, অঘরী সাধুদের জটা দেখেছিস? ধুস, এখানে অঘরী সাধু আসছে কোথা থেকে? কি দেখতে কি দেখেছ কে জানে। পিসির কথায় পাত্তা দিলাম না। নবনীতার পাশে গিয়ে বসলাম আর মুখের পাশের চুলগুলো সরিয়ে দিতে লাগলাম। সে একটু চোখ খুলে মিষ্টি হেসে বলল, শরীরটা একটু দুর্বল গো, তুমি আজ খেয়ে নাও। ঠিক আছে, তুমি রেস্ট নাও। খেয়াল বসেই আমার হাত ওর মাথার পেছনে চলে গেল। কিছু একটা তরল পদার্থের মতো হাতে লাগলো যেন। হাতটা বের করে আনতেই আমার মনের মধ্যে এক অজানা ভয় অনুভূত হলো, কেননা আমার হাতে লেগে আছে টাটকা রক্ত। কিন্তু নবনীতাকে দেখে তো মনে হলো না ও ব্যথা পেয়েছে মাথায়। তাহলে মাথার পেছনে রক্ত আসলো কি করে? আমি এই ব্যাপারে কিছুই বললাম না ওকে। তারপরে সারা দিন অফিসের কাজের চাপে এইসব দুশ্চিন্তা আর মাথায় এলো না। কিন্তু তখনও জানি না আমার সাথে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। ইতিমধ্যেই বেশ কিছুদিন কেটে গেছে। এক রাতের খাওয়া দাওয়া করে আমরা যে যার মতো শুয়ে পড়েছি। নবনীতা সারাদিন ক্লান্ত থাকার দরুন বিছানায় শুয়েই ঘুমে ঢুলে পড়ল। বাবা আর পিসি যে যার ঘরে গিয়ে শুয়ে পড়েছে। ঘড়িতে সময় তখন রাত 2টো। আমার কিন্তু চোখে বিন্দু মাত্র ঘুম নেই। ঘুম আসবেই বা কি করে? মানুষের মনে যখন সন্দেহ ঢোকে তখন সেই সন্দেহের নিবারণ করার প্রয়োজন হয়। আজ অফিস থেকে ফেরার সময় গ্রামের মধ্য দিয়েই গাড়ি ঘুরিয়েছিলাম কিছু কেনাকাটার জন্য। সেই সময় একটা ছোট চায়ের দোকানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম।
সেখানেই কয়েকজন লোকের কিছু কথা কানে এসেছিল, যা আমার মনে সন্দেহের উদ্রেক করেছে। তাদের কথা অনুযায়ী কালী নামের একজনের মাংসের দোকান আছে গ্রামের এক প্রান্তে। তার দোকান থেকে নাকি 2-3 দিন আগে গভীর রাতে বেশ কয়েকটা মুরগি আর ছাগল চুরি যায়। ওর দোকানের পাশেই নাকি মুরগিগুলোর পালক আর ছাগলগুলোর কিছু টুকরো হাড়গোড় পাওয়া গেছে। লোকজন এও বলছিল কেউ একজন নাকি এক জটাধারী অঘরী সাধু বাবার মতো কাউকে দেখতে পেয়েছে, যে ওই মুরগিগুলো জ্যান্ত চিবিয়ে খাচ্ছিল। সবচেয়ে যেটা অদ্ভুত আর ভয়াল ব্যাপার আমার কাছে যেটা লেগেছে তা হলো সেই অঘরী সাধু বাবার শরীরের গঠন যেন আধা ছেলে আর আধা মেয়ের মতো, আর সেই সাধু নাকি মুরগিগুলো মাথার পেছন দিয়ে খাচ্ছিল। পিসি কি তাহলে কালকে সত্যি নবনীতাকে জটাধারী হিসাবে দেখেছে? যে অদ্ভুত অঘরীর কথা গ্রামের রাস্তায় রটে বেড়াচ্ছে, তার সাথে কি নবনীতার কোনো যোগ আছে? এপাশ ওপাশ করতে করতে রাত প্রায় 3টে বেজে গেল। উফ, না, মাথাটা ধরে যাচ্ছে। উঠে পড়লাম বিছানা থেকে। একবার নবনীতার দিকে দেখলাম। বারান্দায় গিয়ে দাঁড়ালাম একটু ঠান্ডা হাওয়া নেওয়ার জন্য। না, সন্দেহটা মাথায় চেপে বসেছে। সামনের জঙ্গল থেকে জংলা হাওয়া এসে শরীরটা ঠান্ডা করে দিচ্ছে। হঠাৎ আমার চোখটা জঙ্গলের এক প্রান্তে গিয়ে আটকে গেল। আমি কি ঠিক দেখছি? হ্যাঁ, একটা সাদা ফ্রক পরা ছোট্ট মেয়ে আমার দিকে তাকিয়ে। একে তো কোনোদিন দেখিনি। মুখে হাসি নেই, চোখে যেন এক রাস কষ্ট, কিছু যেন বলতে চাইছে। আমার দিকে আঙুল দিয়ে সে যেন কিছু একটা দেখাতে চাইছে। আমার হাতের মোবাইল ফোনটা বেজে উঠল। সেই নামহীন ফোন আবার। ঠিক সেই সময় ঘড়ি বলছে রাত 3:15। ফোনটা তুললাম। হ্যালো। অনেক দূর থেকে হাওয়ার মতো যেন আওয়াজ ভেসে আসছে। প্রথমবার আমি বুঝতে পারলাম ওপার থেকে কি বলা হচ্ছে। তারপরে কিছুক্ষণ সব চুপচাপ। 1 মিনিট এইভাবেই কাটল। হঠাৎ ফোনের ভেতর থেকে এক হৃদয় বিদারক আর্তনাদ, এমন এক আর্তনাদ যা গায়ের রক্ত জল করে দেয়। আমার মেয়ে, মানে নবনীতার পেটে মেয়ে জন্ম নিচ্ছে। কিন্তু এই মেয়েটা জানলো কি করে? মেয়েটাই বা কে? প্রচন্ড ভয়ে আমি ফোনটা ফেলে দিলাম। মাথাটা দপদপ করছে। আমার চারিদিক নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। চাঁদও হয়তো দূরের সীমান্তে অস্ত চলে গিয়েছে। এবার মনে হলো একটা মন্ত্রের হালকা গুনগুন শব্দ, ঠিক যেমন সেদিন রাতে শুনতে পেয়েছিলাম। শব্দটার দিক নির্ধারণ করার জন্য আমি শব্দটা অনুসরণ করতে লাগলাম। বাড়ির পেছন দিক থেকে শব্দটা আসছে। যজ্ঞ করলে যেরকম শব্দ হয়, ঠিক সেরকম কিছু শুনতে পাচ্ছি। পেছনের দরজাটার যত কাছে এগোচ্ছি, তত এই মন্ত্রের সাধনার শব্দ তীব্র হতে লাগলো। এক সময় ওই দরজাটার একদম কাছে এসে উপস্থিত হলাম, আর সাহস করে দরজাটা হালকা করে একটু ফাঁক করে দেখার চেষ্টা করলাম। আমাদের বাড়ির পেছন দিকটাও ছোট ঝোপঝাড় দিয়েই ঢাকা।
তার সামনেই দেখি আগুনের লেলিহান শিখা জ্বলছে। শিখার উচ্চতা অনেকটা ওপর অবধি উঠে গেছে। তার পাশেই রাখা রয়েছে খুলি। খুলির পাশেই ছোট একটা পাত্রের মধ্যে কিছু একটা তরল মতো রাখা আছে। আর এসবের মাঝেই যে বসে রয়েছে তাকে আমি বিলক্ষণ চিনি। মন্ত্রটা সেই পড়ছে। সে আর কেউ নয়, সুজাতা চৌধুরী, আমার পিসি। আমার বিস্ময়ের অন্ত রইল না। এত রাতে পিসি কি করছে এসব? আমি বিস্ফারিত চোখে সেই ভয়াবহ যজ্ঞ দেখতে লাগলাম। একই রকম ভাবে বেশ কিছুক্ষণ মাথা একবার এদিক একবার ওদিকে ঝাঁকিয়ে মন্ত্র পড়তে লাগলো। এবার কিছু একটা হাতের মুঠোয় নিয়ে আগুনের শিখার মধ্যে ফেলল পিসি। একটা কালো ধোঁয়ার কুণ্ডলী তৈরি হতে শুরু করলো। মিষ্টি সেই একটা গন্ধ আবার বেরোচ্ছে, সম্মোহনী সেই গন্ধ। কুণ্ডলীটা পাক খেতে খেতে উপরের দিকে উঠতে লাগলো। আমি বুঝতে পারলাম সেদিনের মতোই এই কুণ্ডলী আমার ঘরের দিকেই যাচ্ছে। আমি ধীরে ধীরে দরজাটা যেমন ছিল আগে সেরকমই বন্ধ করে আমাদের ঘরের দিকে ছুটতে লাগলাম। আজ রাতে নিশ্চয়ই কিছু একটা হতে চলেছে। বুকটা টিপ টিপ করছে। ঘরের সামনে গিয়ে থমকে গেলাম। গতি এতটাই বেশি ছিল আমার যে আমি নিজেকে অনেক কষ্টে থামালাম। লুকিয়ে নিলাম হল ঘরের বুক সেলফের সামনে। নবনীতার এ কেমন চেহারা! সারা শরীর যেন ধুলো মাখা, শরীরটা শীর্ণ হয়ে গেছে। আর সবচেয়ে অদ্ভুত হলো মাথার উপরে অদ্ভুত লম্বা জটা। তার চোখ বন্ধ, কিন্তু সোজা হেঁটে সে বাইরে যাওয়ার দরজার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এবার আমি যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ড বাইরে আসার জোগাড় হলো। মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে আসছিল প্রায়, কিন্তু কোনো মতে আটকালাম নিজেকে। দেখলাম নবনীতার মাথার ঠিক পেছনে আরো একটা মাথা। চোখ তার লাল, মুখে চোখে ছাই। এই মুখটা আমি চিনি। মুখটা দেখতে হুবহু সেই জটাধারী নগ্ন অঘরী সন্ন্যাসীর মতো, যাকে আমি সেই রাতে দেখেছিলাম ঘরের ঠিক সামনে। ডাক্তারবাবু, আমার আপনার কাছ থেকে পরামর্শ চাই। কি ব্যাপার বলো তো সুব্রত? আমি যা বলবো আপনি সেগুলো বিশ্বাস করতে পারবেন? আচ্ছা, বলেই দেখো না। আমার মনে হয় আমার স্ত্রী আর বাচ্চা খুব সংকটে রয়েছে ডাক্তারবাবু। যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে। তো এমন ভাবার কারণ? আপনি কি শুনেছেন গ্রামে এক অদ্ভুত অঘরী বাবার আবির্ভাব হয়েছে? হ্যাঁ, আমিও সেরকম কিছু একটা শুনেছিলাম, তবে পাত্তা দেয়নি। মানে হাস্যকর ব্যাপার, জ্যান্ত মুরগি চিবিয়ে খাচ্ছে, তাও আবার মাথা পেছনে আর শরীর সামনে। এসব বিশ্বাস হয়? না দেখলে বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমি কাল রাতে দেখেছি নিজের চোখে এক অঘরীর কালো ছায়া আমার নবনীতার শরীরটাকে বশ করেছে ডাক্তারবাবু। কি বলছো কি তুমি? তুমি না বিজ্ঞানের ছাত্র? ডাক্তারবাবু, আমি নিজের চোখে দেখেছি কাল রাতে। এরপরে কাল রাতের সমস্ত ঘটনা আমি সুকমল বাবুকে বললাম। সব শুনে ডাক্তারবাবুর মুখে এক অদ্ভুত ভাব দেখলাম, যেন কিছু একটা মেলানোর চেষ্টা করছেন তিনি। তুমি কি ওর পিছু নিয়েছিলে? তারপর? হ্যাঁ ডাক্তারবাবু, ওই নির্জন রাতে গ্রামের রাস্তা পেরিয়ে পাহাড়ের জঙ্গলের মধ্য দিয়ে গিয়ে সেই শ্মশানে উপস্থিত হয়েছিলাম। পুড়ে যাওয়া মরাগুলোর মাংস খেতে দেখেছি নবনীতাকে, বা বলা ভালো নবনীতার মাথার পেছনের সেই অঘরীর মুখেই যাচ্ছিল মরার মাংসগুলো। আহা, শান্ত হও, শান্ত হও। তোমাকে একটা কথা বলবো বলবো করে। কি? যেদিন তোমার পিসির সাথে প্রথম দিন আমার আলাপ হয়, সেদিন তুমি লক্ষ্য করেছিলে কিনা জানি না, তবে আমি কিন্তু তোমার পিসির দিকে অনেকক্ষণ তাকিয়েছিলাম। হ্যাঁ, আমার একটু অদ্ভুত তো লেগেই ছিল।
কারণ তোমার পিসিকে আমি চিনতে পেরেছিলাম। মানে আপনি পিসিকে চেনেন? চিনি মানে অনেক বছর আগে তাকে দেখেছিলাম। আমি তখন কলকাতার একটা মেন্টাল হসপিটালে কাজের সূত্রে ছিলাম। সেখানেই আমি সুজাতা চৌধুরীকে দেখি। বদ্ধ পাগল আর ভায়োলেন্ট স্বভাবের মহিলা। পিসি পাগলা গারদে ছিল, কিন্তু আমি জানি না তো। সে আজ থেকে 30 বছর আগের কথা প্রায়। তখন তুমি হয়তো জন্মেও ছিলে না। তবে তোমাকে জানানো হয়নি কেন সে তো আমি বলতে পারবো না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস উনি কারোর ভালো করতে পারেন না। আর উনি তোমাদের সাহায্য করতে না, এসেছেন শেষ করতেই। আমার শরীর কেমন যেন হালকা হয়ে এলো, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে যেন। আপনি জানেন যে কেন উনি পাগলা গারদে গেছিলেন? সেটাই জানানোর জন্য তোমাকে এতগুলো কথা বলা। সেদিন যখন তোমার পিসিকে আমি দেখি, সন্দেহটা আমার তখনই মাথাচাড়া দেয়। কলকাতার সেই হাসপাতালে ফোন করে আমি একটা খবর আনিয়েছি। উনি নাকি চিরকালই তন্ত্রমন্ত্র, সাধনা, তারপর শয়তানের উপাসনা এইসবই করতেন। এইসব পাগলামির চক্করেই নাকি তিনি একটি বাচ্চা মেয়েকে খুন করেন, সেও ওই 30 বছর আগেই। কিন্তু ওনার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু ওনার পাগলামোটা দিন দিন বাড়তে থাকায় ওনাকে পাগলা গারদে পাঠানো হয়। বাচ্চা মেয়েটার কথা শুনেই আমার খটকা লাগলো। কাল রাতে কি এই মেয়েটাকেই দেখেছিলাম? তাহলে এই মেয়েটাই কি সেই নামহীন আর ভয়াল কলার? ও কি আমার ভালো চায় না খারাপ চায়? প্রশ্নগুলো মনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। সুকোমল বাবুর কথায় আবার আমার চটকা ভাঙল। আমার চেনা একজন জ্যোতিষ আর গুণিন আছেন। তিনি কিছুদিনের জন্য পুনেতেই আছেন, ত্রৈলোক্যনাথ মহারাজ। আমার মনে হয় আমরা একবার ওনার সাথে দেখা করতে পারি। উনি হয়তো তোমাকে এই বিপদ থেকে বাঁচালেও বাঁচাতে পারেন। তবে একটা কিন্তু চিন্তার বিষয় থেকেই যাচ্ছে। এসবের মধ্যে তোমার বউয়ের শরীরের ঠিক কী যে অবস্থা, সেটা কিন্তু আমাকে বেশ ভাবাচ্ছে। ওকে চোখে চোখে রাখতে হবে কিন্তু। আজ সারাটা দিন যে কি গেল তা ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমার চোখের সামনে আমার সাধে গড়ে তোলা ছোট্ট দুনিয়া বরবাদ হয়ে যাচ্ছে। আমি আর কিছু ভাবতে পারছি না। ব্যথায় কাতরে কাতরে উঠছে নবনীতা। তার পেটে নাকি প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। এই কদিনে ওর পেটে যা যা ঢুকেছে তাতে শরীর খারাপ হওয়াটা স্বাভাবিক ছিল। বাড়ি থেকে 5 কিলোমিটারের মধ্যে একটা হসপিটালে ওকে নিয়ে এসেছি। সুকমল ডাক্তার ছিলেন বলেই সুবিধা হলো, কারণ ওনার অনেক চেনা জানা। সুকমলবাবু নিজেও যথেষ্ট চিন্তিত, কারণ বাচ্চাটার যে কি অবস্থা হচ্ছে ভেতরে কে জানে। এখন হাসপাতালের একটা বেঞ্চে বসে আছি আমি। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আমার। আমার সুন্দর সাজানো সংসার আজ ধ্বংস হওয়ার মুখে। আর এর জন্য একজনই দায়ী, সুজাতা চৌধুরী। বাবা কি সবকিছু জেনেই চুপ থেকেছে? নবনীতার সাথে পিসির কিসের শত্রুতা? ওনারাও কুম্ভীরাশ্রু কাঁদতে এসেছেন আমার সাথে। পিসির ভাবটা এমন যেন কত কষ্ট হচ্ছে নবনীতার জন্য। ইতিমধ্যে সুকমল বাবু এলেন আমার কাছে। কপালের ঘামটা হাতের উল্টো দিক দিয়ে মুছে দিয়ে বললেন, আপাতত শি ইজ ফাইন, পেট পরিষ্কার করা হয়েছে ওর। কিন্তু কিন্তু কি ডাক্তারবাবু? যদি আরও একবার এরকম কিছু হয় যে নবনীতা এরকম কিছু খেয়ে নিল, তাহলে কিন্তু ওকে বাঁচানো যাবে না। আমার মতে নবনীতাকে আমার বাড়িতে রাখো কয়েকদিনের জন্য। আমার 2 চাকরও দেখাশোনা করে নেবে। কথাটা শুনে আমার গা হাত পা ঠান্ডা হয়ে গেল। সুকমল বাবু একটু বিড়বিড় করে বললেন, আচ্ছা, আমরা ওই ত্রৈলোক্য মহারাজের কাছে যাচ্ছি তো? আমার মনে কিন্তু অন্য চিন্তা ঘুরছে। আমি একবার বাবার দিকে দেখে নিয়ে উঠতে উঠতে ডাক্তারবাবুর উদ্দেশ্যে বললাম, হ্যাঁ যাব, আমায় 5 মিনিট সময় দিন। আমি উঠে গিয়ে বাবাকে ডাকলাম বাইরে আসার জন্য। আমার চোখের ভাব দেখে বাবা আমায় না করতে পারল না। হাসপাতালের পেছনের দিকের একটা শুনশান জায়গায় গিয়ে দাঁড়ালাম আমরা। এইভাবে ডেকে নিয়ে এলি, ব্যাপার কি শুভু? বলবে তো তুমি। কি লুকাচ্ছ তুমি? আমি আমি কিন্তু কিছু বুঝতে পারছি না শুভু।
আজ নবনীতার এই অবস্থার জন্য পিসিই দায়ী। তুমি কেন বলনি কোনোদিন যে পিসি পাগলাগারদে গিয়েছিল? বাবার মুখের ভাবটা পরিবর্তন হয়ে গেল। এর সাথে এখনকার কি সম্পর্ক? আর তুই জানলি বা কি করে? কি সম্পর্ক জানি না, কিন্তু ইয়োর সিস্টার ইজ আপ টু সামথিং। কোনো একটা বাচ্চা মেয়েকে মেরেই তো পিসি পাগলাগারদে গিয়েছিল। আর লুকিয়ে লাভ নেই বাবা, এই বাচ্চা মেয়েটাকে আমরা দুজনেই দেখেছি। ও কিছু একটা বলার চেষ্টা করে। বাবার মুখটা কেমন যেন হয়ে যাচ্ছে, হাত পা কাঁপছে। কি হলো বাবা, বলো। শুভু, জানি না তুই কিভাবে নিবি, তুই আমাদের প্রথম সন্তান না। এবার কিন্তু আমায় থামতে হলো। বললাম, বুঝলাম না। তোর আগেও আমাদের একটা মেয়ের সন্তান ছিল, তোর পিসি ওকেই মেরেছিল। আমার কিন্তু বিস্ময়ের অন্ত রইল না। এত বছর একটা মিথ্যে বয়ে নিয়ে বেড়াচ্ছিলাম তাহলে? আমি তোতলা হয়ে বললাম, কেন? তাহলে বলি শোন, তোর পিসি 15 বছর বয়স থেকেই তন্ত্রমন্ত্র, সাধনা, শয়তানের উপাসনা, মৃতের আত্মাকে ডাকা, এইসব করতে করতে তাতে আসক্ত হয়ে পড়ে। এতটাই আসক্ত যে বাড়ি ছেড়ে বেশ কয়েক বছরের জন্য পালিয়েও গেছিল সে। ওই ছোট বয়স থেকেও বলতো, জানিস, ও আদিত্য শঙ্করকে সন্তুষ্ট করতে চায়। তাই ও এইসব সাধনা ও আরো বেশি বেশি করে করতে লেগেছিল। ও যে পালিয়ে গিয়ে কোথায় ছিল, কি করেছে, কি শিখেছে, 1000 বার প্রশ্ন করা হলেও কোনো উত্তর পায়নি। আমার মেয়েটার বয়স যখন 3, তখন ওর উপরে প্রয়োগ করেছিল ওর তন্ত্রশক্তি। 3 বছরের মেয়েটার মধ্যে অঘরী সাধুর লক্ষণ দেখা দিতে লাগলো। গায়ে ছাই মেখে ঘুরে বেড়ানো, মরা খাওয়া। অতটুকু মেয়ের মাথায় এক অদ্ভুত জটা দেখা দিতে লাগলো। দিন দিন শরীর শুকিয়ে যেতে লাগলো, আর শেষে শুরু হলো রক্ত বমি। অকালেই মেয়েটার মৃত্যু হয়। সময়টা আমার আজও মনে আছে, রাত ঠিক 3:15। তোর মায়ের মনে জানিস অসম্ভব ধাক্কা লাগে এই ঘটনায়। যতই হোক নিজের প্রথম সন্তান বলে কথা। তোর মা তখন তোর পিসির উপরে পুলিশ কেস করে। সরাসরি অবশ্য কোনো প্রমাণ ছিল না, কিন্তু তন্ত্র সাধনার প্রতি অতিরিক্ত আসক্তির কারণে ওকে মেন্টাল হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিই আমরা। আর ওখান থেকে আমাদের কাছে এক অদ্ভুত রিপোর্ট আসে। কিরকম? তোর পিসি নাকি ওখানকার ডাক্তারদের বলেছিল শয়তানকে সে পেটে ধরতে চায়, আর তার জন্যই নাকি আমার মেয়ের বলিদান দিয়েছে ও। তারপরে? তার 2 বছর পর তুই হলি, আর তারও 2 বছর পরে 2 বছর পরে তোর পিসি আবার ফিরে এলো সুস্থ হয়ে। অন্তত আমার তাই মনে হয়েছিল। কিন্তু ও আসলে এসেছিল তোর মাকে শেষ করতে। ও বিশ্বাস করতো তোর মাই ওর জীবন নষ্ট করেছে। ভাব, চিরকাল নিজের ভুলের দায়ভার অন্যের উপর চাপানো ও স্বভাব। তোর মা আমায় বারণ করেছিল সুজাতাকে বাড়িতে না রাখতে, আমি শুনিনি, আর সেটাই হলো আমার কাল। ও নিজের তন্ত্র বলে তোর মাকেও খুন করে ফেলে, আর আমায় হুমকি দিয়ে রাখে যে আমি কাউকে কিছু বললে ও তোকেও শেষ করে দেবে। মানে মায়ের মৃত্যুর পেছনেও পিসি রয়েছে, আর এখন নবনীতাকে মারার জন্য এসেছে, আর তুমি কিচ্ছু বলনি? এতটা স্বার্থপর তুমি? একজন পাগলকে নিজের বাড়িতে রাখলেই বা কেন তুমি? শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে আমি কিছু বলিনি বাবু। সত্যি বিশ্বাস কর,
যদি তোকেও মেরে ফেলতো। আর আর কিচ্ছু না। আচ্ছা, এই আদিত্য শঙ্কর কে? বাপ ঠাকুরদার কাছে শুনেছিলাম তার কথা। আমাদের জমিদারি অনেক বড় ছিল তো ময়মনসিংহে। ঠাকুরদার বাবা ছিলেন দাপুটে জমিদার। কাছাকাছি গ্রামেই থাকতো এই আদিত্য শঙ্কর। শোনা যায় সে ছিল নাকি কালা জাদুকর, অনেক অলৌকিক শক্তির অধিকারী ছিল সে। পরবর্তীকালে সে তন্ত্রমন্ত্রে মন দেয়, সব সাধনা করে করে অঘরীতে পরিণত হয় এক সময়। কিন্তু তার উদ্দেশ্য কোনো কালেই ভালো ছিল না। তার কুদৃষ্টি পড়েছিল ঠাকুরদাদার দিদি চন্দ্রবালা দেবীর উপরে। চন্দ্রবালা দেবীকে ভোগ করার জন্যে সে নিজের অলৌকিক শক্তি দিয়ে তাকে বশ করার চেষ্টা করে। কিন্তু চন্দ্রবালা দেবী আদিত্য শঙ্করকে তলোয়ারের আঘাতে মারতে সক্ষম হয়েছিল। কিন্তু তারপরেই ঠাকুরদাদার জমিদারির উপরে কার যেন কুনজর এসে পড়ে। ইংরেজ আমলে জমিদারিও চলে গেল, আর ময়মনসিংহে জমিদারি ছেড়ে ঠাকুরদাদারা কলকাতায় চলে এলো। তবে দুর্ভাগ্য কিন্তু পেছন ছাড়ল না। এর মধ্যে চন্দ্রবালা দেবীর বিয়ে ভেঙে গেল, সে লগ্নভ্রষ্টা হলো। চারদিকে লোকে নানান কথা বলতে লাগলো তাকে নিয়ে, আর ওনারও মন খুব স্বাভাবিক ধীরে ধীরে ভেঙে পড়তে লাগলো। ঠিক এই সময় চন্দ্রবালার মধ্যে এক ভয়ঙ্কর পরিবর্তন আসতে শুরু করেছিল। যদি সঠিক বর্ণনা আমি শুনে থাকি, তা হুবহু মিলে যায় আমার মেয়ে আর নবনীতের অবস্থার সঙ্গে। সকলের কথা অনুসারে অঘরীর অভিশাপ আমাদের পরিবারকে এখনো ঘিরে রয়েছে। আদিত্য শঙ্কর আমাদের বংশের এক কালো অধ্যায়। সুকমল বাবুর আশ্বাস সত্ত্বেও আমি নবনীতাকে এই অবস্থায় একা রেখে যাওয়ার সাহস পাইনি। তবে ওকে আমি সুকমল বাবুর বাড়িতেই আপাতত রেখেছি। যখন নবনীতাকে নিয়ে আসছিলাম বাড়ি থেকে, তখন আমার পিসি সুজাতা চৌধুরীকে দেখে মনে হয়েছিল সে বেশ ক্ষুব্ধ। কিন্তু কোনো রকমে সেই ভাব সে গোপন করে বলেছিল, ও সুস্থ হয়ে উঠলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। এই বাক্যের মধ্যে যে বিন্দুমাত্র সততা ছিল না তা আমি হলফ করে বলতে পারি। নবনীতাকে দোতলায় রেখে একজন চাকরকে তার কাছে থাকতে বলে আমি আর সুকমল বাবু নিচে বসে আছি। সুকমল বাবুর অনুরোধে মহারাজ আসতে রাজি হয়েছেন। রাত তখন 8টা হবে। ঘরে প্রবেশ করলেন এক ব্যক্তি। সুকমল বাবুর দিকে তাকিয়ে তিনি একবার হাসলেন। বুঝতে পারলাম অনেক দিনের চেনা জানা হয়তো ওনাদের। গেরুয়া বসন পরিহিত ব্যক্তিটিকে দেখেই মনে ভক্তি জাগলো আমার দিকে এগিয়ে এলেন সেই ব্যক্তি। তুমি তো সুব্রত, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। গত 10-12 দিনে এই আশ্বাসের বাণী আমি শুনতেই পাইনি। আমার এতদিন ধরে মনে হচ্ছিল যেন আমি কোনো অন্ধকার টানেলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, তার কোনো শেষ নেই। কিন্তু এখন মনে হচ্ছে আলো হয়তো সামনেই আছে। মহারাজ বলে আমি ওনাকে প্রণাম করলাম। বসো, এবার বলো তো ঠিক কি কি হয়েছে। এতদিন ধরে যা যা হয়ে চলেছে আমি সব কিছুই বললাম ওনাকে। উনি একবার চোখ বন্ধ করে সব শুনলেন। আমার বলা শেষ হলে তিনি কিছু একটা ভাবলেন, তারপরে বলতে শুরু করলেন। তাহলে তোমাদের ধারণা কোনো অঘরী সাধুর অভিশাপের প্রকোপে এইসব হচ্ছে, তাই তো? ধারণা অমূলক নয়। অঘরী সাধুদের মধ্যে অনেক অলৌকিক শক্তি থাকে। মরার মাংস খেয়ে, খুরির মধ্যে দিয়ে মদ্যপান করে, এমনকি মরার সাথে শারীরিক মিলন করে তাঁরা এই শক্তি অর্জন করে।
ওদের তন্ত্র বলের শক্তি অপরিসীম। সেই শক্তির প্রয়োগ যদি ভালো উদ্দেশ্যে হয়, জীবনে খুশি উন্নতি আসে, কিন্তু তা যদি খারাপ উদ্দেশ্যে হয় তখন মৃত্যু অবশ্যম্ভাবী। ব্যাপারটা হলো, কোনো দুষ্ট অঘরীর আত্মা যদি ভর করে, সেক্ষেত্রে তার নাম আর উদ্দেশ্য যদি জানা না থাকে তাহলে নিবারণ হয় না। কিন্তু মহারাজ, এসব জানবো কি করে? অঘরী সাধুরা ত্রিকাল দ্রষ্টা হয়। আমি তো নিজে অঘরী নই, কিন্তু অনেক বছর আগে বেশ কিছু সময় আমি এক অঘরীর সাথে কাটাই। সব সাধনা শিখি। আমার সাধনায় প্রসন্ন হয়ে তিনি আমায় একটি তাবিজ দেন। সেই তাবিজেই মন্ত্রপুত বিশেষ ছাই রয়েছে। সেই তাবিজ হাতে নিয়ে একভাবে যদি জপ করা যায় কোনো ব্যক্তির নাম করে, তাহলে তার অতীতের কিছু মুহূর্তের ছবি তুমি নিজের চোখের সামনে দেখতে পারবে। আমি সুজাতা চৌধুরীর ওই সময়টা দেখতে চাই যখন তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। আমার বিশ্বাস ওই সময়টাতেই পিসি এইসব পৈশাচিক তন্ত্রশক্তি অর্জন করে। বেশ, তুমি তো এই জব করতে পারবে না, কিন্তু আমি যখন জব করব তুমি আমায় ছুঁয়ে থেকো, তবে তুমিও বুঝতে পারবে। রাত তখন প্রায় 10টা। বৃষ্টিটা আবার শুরু হলো বলে বেশ ভালোই বুঝতে পারছি যে আজ রাতে বড়সড় রকমের ঝড় উঠতে চলেছে। মহারাজের আদেশে আমি পরিষ্কার জামাকাপড় পরে নিলাম। ডাক্তারবাবুই সেই সব এগিয়ে দিলেন। উনি অবশ্য এখন নেই, ওপরে চলে গেছেন নবনীতাকে চোখে চোখে রাখতে। আমি আর মহারাজ পূর্ব দিকে মুখ করে বসলাম। তিনি সম্ভবত সেই মন্ত্রপুত তাবিজটা বের করে ডান হাতে ধরলেন। তারপরে ওনার বাঁ হাত দিয়ে আমার ডান হাতটা শক্ত করে ধরলেন। ঘরের আলো নেভানো, শুধু একটা মোমবাতি জ্বলছে। বাইরের থেকে আসা হাওয়ার দাপটে মোমবাতির শিখা নড়ে উঠছে, আর তার সঙ্গে আমাদের ছায়াগুলো কেঁপে কেঁপে উঠছে। মহারাজের চোখ বন্ধ। ওনার আদেশ অনুসারে আমিও চোখ বন্ধ করে রেখেছি। ওনার বলা মন্ত্রগুলো আমি নিজের মনে বলে যাচ্ছি। কতক্ষণ হয়েছে বলতে পারবো না। হঠাৎ মনে হলো কোনো একটা প্রাচীন শ্মশানের ছবি দেখছি। সেখানেই এক যুবতী সম্পূর্ণ উলঙ্গ হয়ে এক মড়ার উপর বসে শারীরিক মিলনে লিপ্ত হয়েছে। যুবতীটি কিছু একটা মন্ত্রও পড়ে চলেছে। যুবতীটি সুজাতা চৌধুরী, আর মৃতদেহটা হলো এক অঘরীর। এই তো সেই অঘরী যাকে আমি সেদিন রাতে ঘরের সামনেই দেখেছিলাম। শারীরিক মিলনের শেষে সেই যুবতী চোখ বন্ধ করে প্রার্থনা করতে লাগলো, হে আদিত্য শঙ্কর, দেখা দাও, অলৌকিক শক্তি প্রদান করো আমায়। হঠাৎ এক সূক্ষ্ম শরীরের আবির্ভাব হলো সেখানে। জটাধারী এক বিভৎস রূপের অঘরী, অঘরী আদিত্য শঙ্কর। সে বলল, তোর সাধনা আমি প্রসন্ন। এই পার্থিব শরীর মন্ত্র বলে গত 200 বছর ধরে আগলে রেখেছি, যাতে পচন না ধরে। এইবার আমার শরীর পুড়িয়ে ফেল, আর পোড়ানোর পরে যে ছাই থাকবে ওটা নিজের সঙ্গে সব সময় রাখবি। কোন যজ্ঞের আয়োজনে আগুনের মধ্যে এই ছায়ের কিছুটা অংশ ফেললেই আমি প্রকট হয়ে যাব। কিন্তু মনে রাখবি, এই ছাই যেন কোনো মতে হাত ছাড়া না হয়।
পিসি তার কথা মতোই কাজ করে একটা ছোট কৌটোয় পুরো ছাইটা ভরে রাখলো। আমি বুঝতে পারলাম এই কৌটোটা সেই প্রথম দিন থেকেই পিসির কাছে দেখেছি আমি। এমনকি সেদিন রাতে যখন পিসিকে যজ্ঞ করতে দেখেছিলাম, তখন এই কৌটো থেকেই ছাই এনে আগুনের মধ্যে ফেলতে দেখেছিলাম। আস্তে আস্তে ছবিটা আবছা হয়ে এলো। আমি চোখ খুললাম। মহারাজও চোখ খুলেছেন। তিনি বললেন, আদিত্য শঙ্কর কেন তোমার স্ত্রীকে শেষ করতে চায় তার কারণ জানার জন্যে আমাদের শেষবারের মতো তোমার স্ত্রীর ওপর ওকে ভর করতে দিতেই হবে। এবার শোনো, আমাদের যা করতে হবে। পরিকল্পনা অনুসারে আমি এখন আমার বাড়িতে আছি। পিসির গতিবিধির ওপর কড়া নজর আছে আমার। মহারাজ আর সুকমল বাবু নবনীতার কাছে রয়েছেন। পরিকল্পনা হলো, আজ আমি এদিক থেকে পিসিকে অনুসরণ করব, আর অন্যদিকে মহারাজরা নবনীতাকে অনুসরণ করবে। জঙ্গলের ভেতরের শ্মশান ঘাটেই আজ শেষের শুরু। মহারাজ আমাকে গঙ্গা জলের একটা শিশি দিয়েছিলেন, যেটা ব্যবহার করে আমায় যা করার তা করা হয়ে গেছে। কিন্তু তা করতে বেশ বেগ পেতে হয়েছিল, কিন্তু বাবা সাহায্য করাতে কাজটা করে ফেলতে পেরেছি। এখন শুধু সময়ের অপেক্ষা। পিসিকে এইটা বিশ্বাস করাতে হয়েছে যে আমি শুয়ে পড়েছি, কিন্তু আমি কাঁথা মুড়ি দিয়ে সেই মন্ত্র পড়ার ক্ষণের অপেক্ষায় আছি। বুকের মধ্যে ঢিপঢিপ করছে। বাইরে আবার একটু ঝোড়ো হাওয়া দিতে শুরু করেছে। ঠান্ডাটা একটু বেশিই লাগতে শুরু করেছে এবার। আজকের রাতটা যেন কাটতেই চাইছে না। একটা একটা মিনিট যেন এক একটা ঘন্টার মতো মনে হতে লাগলো। বাইরের পরিবেশ ঠান্ডা হলেও আমি ঘামতে থাকলাম। এক সময় শুনতে পেলাম পিসির সেই মন্ত্র পড়ার শব্দ। সেই মিষ্টি গন্ধ বেরোতে লাগলো ধোঁয়ার কুণ্ডলি থেকে। আমি সুকমল বাবুকে হোয়াটসঅ্যাপ করে দিলাম, যজ্ঞ শুরু হয়ে গেছে, আবার তৈরি থাকুন। সঙ্গে সঙ্গে ওপার থেকে মেসেজ, তৈরি আছি। এরপরে আরো 15 মিনিট কাটল। পেছনের দরজা থেকে লুকিয়ে দেখলাম পিসি আস্তে আস্তে গ্রামের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে। সুকমল বাবুর ফোন এলো। হ্যালো, এক্ষুনি বেরো, নবনীতা শ্মশানের দিকে এগোচ্ছে। সেই শ্মশানের রাস্তা। জঙ্গলের মধ্যে প্রত্যেকটা পদক্ষেপ মেপে নিতে হচ্ছে। আমাদের থেকে বেশ দূরে হেঁটে যাচ্ছে জটাধারী নবনীতা। তার পেছনে একটু দূরে পিসি, আর বেশ কিছুটা দূরে আমরা 3 জন। পা খুব চেপে চেপে চলেছি, যাতে পিসির কানে শব্দ না যায়। এটাই শেষ সুযোগ অঘরীর অভিশাপ শেষ করার। মরা পোড়ানোর গন্ধ ভেসে আসছে। বমি আসতে লাগলো আমার। হাওয়ার এক অদ্ভুত আওয়াজ আসতে লাগলো। খুলির মধ্যে দিয়ে হাওয়া প্রবাহিত হলে এরকমই শব্দ হয়। হাওয়া সেই বিস্তৃত শ্মশান ঘাটে ঘুরে ঘুরে হাহাকার করতে লাগলো। শ্মশান ঘাটের থেকে একটু দূরে একটা ঝোপের পেছনে আমরা লুকিয়ে রয়েছি। এক জ্বলন্ত চিতার সামনে নবনীতা বসেছে, আর তার উল্টো দিকে পিসি বসে আছে। পিসির মুখে যে সে কি এক নারকীয় আনন্দ, সে বলে বোঝাতে পারবো না। এবার নবনীতা ধীরে ধীরে হাত উঠিয়ে চিতার মড়াটাকে তুলে আনার জন্য উদ্ধত হলো। মহারাজ আমার কানে ফিসফিস করে বলল, এবার। আমি আস্তে আস্তে উঠলাম। চোখের সামনে আমার নবনীতার সেই হাসি। আমাদের একসাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো ফিরে ফিরে আসছে মনে। আদিত্য শঙ্কর, আদিত্য শঙ্কর, আদিত্য শঙ্কর, আদিত্য শঙ্কর।
নবনীতার হাত আটকে গেল। আমার দিকে দেখল সে, কিন্তু এ নবনীতা সে না। চোখে শয়তানের দৃষ্টি, পিসির চোখ বিস্ফারিত। আমি বললাম পিসির উদ্দেশ্যে, আজ তোমার পাগলামির জন্য এই অবস্থা। আমার দিদি আর মাকে মেরে তুমি কি পেলে? এবার এক বিভৎস গলার আওয়াজ শুনতে পেলাম, তোর বউকে না মারলে আমার শান্তি নেই। কেন? সে তোর কি ক্ষতি করেছে? রক্ত মাখা দাঁত বের করে পিসি হাসতে হাসতে বলল, তোর কি মনে হয় আমার শত্রুতা তোর বউয়ের সাথে? না, ওর গর্ভে যে কন্যা সন্তান আছে তার সাথে আমার শত্রুতা। চন্দ্রবালা আমায় না করেছিল, আমায়, তাই প্রতিজ্ঞা করেছিলাম ওর যতবার জন্ম হবে এই পৃথিবীতে ততবার আমি ওকে মারব। আগের বার ও জন্ম নেয় তোর দিদি হিসেবে, আর এবার ও জন্ম নেবে তোর মেয়ে হিসেবে। আমার বউ আর বাচ্চাকে কিচ্ছু করতে পারবি না তুই, কারণ তোর জীবন কাঠির চাবি এবার আমার হাতে। বলে আমি একটা ছোট্ট কাগজের ঠোঙার মধ্যে থেকে সেই জিনিসটা বের করলাম। বললাম, এই হলো তোর শরীরের ছাইয়ের কিছুটা অংশ, যা আজ আমি চুরি করেছি। আজ এই ছাই তোর ধ্বংসের কারণ হবে। নবনীতা আমার দিকে দৌড়তে শুরু করলো। আমি মহারাজের দেওয়া গঙ্গা জলের শিশির মুখটা খুলছি। জটাধারী সেই অঘরী আমার দিকে লাফ দিল। বিদ্যুতের চমকে পুরো আকাশ আলোকিত হয়ে উঠল। গঙ্গার জলের পুরোটাই সেই ছাইয়ের মধ্যে ঠেলে দিলাম। দেখলাম নবনীতার শরীর থেকে এক জটাধারী ছায়ামূর্তি আলাদা হয়ে গেল। মর্মান্তিক চিৎকার করতে লাগলো সেই অঘরীর ছায়ামূর্তি। এক বিকট শব্দে সে যেন কোথায় মিলিয়ে গেল। নবনীতা কান্নায় ভেঙে পড়ল আমায় দেখে। আমি ওকে জড়িয়ে ধরলাম। পরের দিন সকালে পিসিকে পুনের এক মেন্টাল হাসপাতালে ভর্তি করে দিলাম আমরা। কিছুদিন পরে বাবাও চলে গেল কলকাতায় আমাদের সাথে আরো কিছুটা সময় কাটিয়ে। হয়তো বাবার অপরাধবোধ কমেছে একটু। সুকমল বাবু জানালেন, আমার সন্তান ঠিক আছে। এখন আমি জানি রাত 3:15 সময় কেন সেই মেয়েটা আসতো। আর আমার এও মনে পড়ল, যবে থেকে পিসিকে এখানে আসার কথা বলেছিলাম তবে থেকেই এই ফোন কলটা আসতে শুরু করেছিল। দিদি তো ভাইকে তাই সাবধান করার জন্য এসেছিল হয়তো। তবে এর পরে যদি এই ফোন পাইও আর ভয় পাবো না।